তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার সলিউশন 2025 এর পেজ নাম্বার 165 নিয়ে আলোচনা করব। যত শর্ট কোশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন আজকে আমরা কিন্তু কমপ্লিট করব। 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত শর্ট প্রশ্ন একদম ডিটেল বলবো। আগে যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখো। এর আগে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত কিছু আমি ডিটেল বলে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই অবশ্যই দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি একদম ডিটেল সলিউশন করে দিয়েছি। তো আজকে আমরা কিন্তু 165 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা নতুন এসো সবাইকে বলবো প্লিজ একটু সময় করে তোমরা প্লিজ ভিডিওটা কমপ্লিট দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষে একটা লাইক করবে। এখন নয়, এখন জাস্ট ভিডিওটাকে একটু এনজয় করো, খুব ভালো লাগবে। আমি তোমাদের এইটুকু আশা দিতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওগুলো। তো দেখো আজকে আমরা বেশি সময় নষ্ট করবো না। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন বলছে, আশিস 600 টাকা 5 মাসের জন্য এবং তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। লাভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে, তা হলো কি হবে এটা নির্ণয় করতে বলছে। তাহলে অঙ্কটা শুরুর আগে আগে বলে দিই তোমাদের আমি যে যখন আমরা মূলধনের অনুপাত বের করি, ওই মূলধনের অনুপাত মানেই হচ্ছে লাভ্যাংশ বন্টনের অনুপাত। এইটুকু প্রথম থেকে মাথায় রাখো, দিলে কিন্তু অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। লাভ্যাংশ বন্টন মানেই হচ্ছে কি মূলধনের অনুপাতই হচ্ছে লাভ্যাংশ বন্টনের অনুপাত। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এটা হলো। সেকেন্ড কথা কি হচ্ছে, যদি আমাদের মাস হিসেবে দিয়ে দেয় যে এত টাকা এত মাসের জন্য খাটে, এত টাকা এত মাসের জন্য খাটে, তাহলে আমাদের সেকেন্ড কাজ কি হবে, যে যে টাকাটা আমরা লাগাবো ওই টাকাটা, যে টাকাটা আমাদের মূলধন হিসাবে থাকবে বা যেটা আসল হিসাবে থাকবে, যেটা আমি ইনভেস্ট করব ব্যবসাতে, ঠিক আছে, লগ্নি করব, ওই টাকার সঙ্গে কিন্তু আমি মাসটা গুণ করব। দিলে প্রতি মাস হিসেবে 1 মাস হিসেবে আমার কিন্তু মোট মূলধনটা পেয়ে যাব। ক্লিয়ার না হলে বলো। তাহলে দেখো অঙ্কটায় কি করব আমি, তাহলে একদম ইজিলি আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো। দেখো কি বলেছে একের দাগ, বলছে দেখো 600 টাকা, ঠিক আছে, কত মাসের জন্য কেটেছে, 5 মাসের জন্য, তাহলে 600 × 5। কারণ 1 মাস হিসেবে আমার আশিসের যে মোট মূলধন হবে সেটা হচ্ছে 600 × 5। সেকেন্ড কি বলেছে, এটা 5 মাসের জন্য হয়ে গেল। সেকেন্ড বলছে তরুণের কিন্তু 9 মাসের জন্য খেটেছে বা ব্যবসায় তারা লগ্নি করেছে। তাহলে তরুণ কত টাকা, 500 টাকা, কত মাসের জন্য, 9 মাসের জন্য। এইটা হচ্ছে তার 1 মাসে বা প্রতি মাসিক হিসেবে তাদের মোট মূলধন বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবং তাদের অনুপাত করে দিলাম, তাহলে মূলধনের অনুপাত বেরিয়ে গেল। দেখো শূন্য শূন্য কেটে দাও, দুদিকে দুটো শূন্য কেটে দাও, আর 5ও কেটে যাবে, 3 2 6, 3 3 9। তাহলে এদিকে পড়ে আছে কত, 2 1 2, এখানে পড়ে আছে 3 1 3। এটা কি বেরোলো বাবু, এইটা বেরোলো আমাদের মূলধনের অনুপাত। আর আমি প্রথমেই বললাম মূলধনের অনুপাত মানেই হচ্ছে লাভ্যাংশ বন্টনের অনুপাত। ঠিক আছে না? তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, 2:3। তাহলে অপশন দেখবো আমরা কোথায় আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না হলে বলবে। ওকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। খারাপ লাগলে কমেন্ট করে কিন্তু কিন্তু একটু দেখো, ঠিক আছে না? তো ক্লিয়ার না হলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাও যে কোন কোশ্চেনটা তোমাদের অসুবিধা হয়েছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলে দিব। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 বলছে এক্স সমান 2 + √3 হলে x+1/x এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক না? তাহলে দেখো ফার্স্ট যেটা বলেছে যে এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে, এখানে কত দেওয়া রয়েছে, এক্স সমান 2 + √3, ইয়েস অর নো। চেয়েছে দেখো x+1/x, তাহলে আমি 1/x টা বের করে নিতে পারবো, ইয়েস অর নো। 1/x তাহলে কত হয়ে যাবে বাবু, 1/2 + √3। করণী নিরসন করে দাও, একদম ইজি। করণী নিরসনের নিয়ম কি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে উপর নিচ গুণ করো, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করো। বলবে স্যার এটা কি কথাটা হলো, এটা কথাটা হলো যে 2 + √3 আছে তো, তাহলে 2 + √3 সঙ্গে আমি কি করব, 2 - √3 উপর নিচ গুণ করব। নিচে গুণ করেছি মানে 1 উপরে আছে, সঙ্গে এর সঙ্গে আমি 2 - √3 গুণ করব। তাহলে উপরে কত হতে পড়ে থাকবে, 2 - √3, নিচে পড়ে থাকবে দেখো a+b × a-b, মানে a² - b²। তাহলে দেখো a² - b² মানে 2a² - √3 এর হোল স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, -√3 এর হোল স্কোয়ার মানে কি, √ওভারের উপরে হোল স্কোয়ার থাকলে ভেতরে যেটা থাকে ওটাই বসে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 4 - 3 মানে 1 হবে। তাহলে 2 - √3/1 অ্যান্সার হচ্ছে, সরি, ভ্যালুটা হবে কত, 2 - √3। চেয়েছে কি x+1/x, x+1/x কত হবে, তাহলে x এর ভ্যালু 2 + √3, ওকে, প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2 - √3। ওকে, তাহলে দেখো কত ইজিলি আমরা অঙ্কটাকে করতে পারলাম। এইরকম অঙ্কই পরীক্ষা আসবে, ভয় করার কোনো প্রয়োজন নেই। এটাই হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন অ্যান্সার 4। অ্যান্সার 4 দেখো কত নম্বরে রয়েছে, অপশন এ বি সি, এটা সি হবে। তাহলে এইটা হবে অ্যাকচুয়াল সঠিক উত্তর, অর্থাৎ 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না হলে বলবে।
ওকে, অবশ্যই বারবার বলছি কমেন্ট করে জানাবে কোনো কোশ্চেন, একদম বেসিক থেকে বলবো। যারা কি বলবো একটু অঙ্কে তোমরা প্রবলেম হয় তোমাদের, তোমরাও প্লিজ ভিডিওটি দেখো, যেগুলো বলছি একটু নোট করে রাখো যেভাবে বলছি, তাতে দেখবে কিন্তু পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন করতে পারবে। আর আমার কাছে লং কোশ্চেন পড়তে হলে তো অবশ্যই জানো আমার অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে আমার ব্যাচ চলছে, অনেকে ভর্তি হয়ে গেছে। তোমরা যদি পারো আরো 1 মাস বাকি রয়েছে, সঙ্গে পড়তে পারো। সেখানে কিন্তু এখানে শর্ট কোশ্চেন, এখানে লং কোশ্চেন গুলো আমি লাইভে আলোচনা করে দিচ্ছি, তোমাদের যে কোনো সমস্যা লাইভেই কমপ্লিট করে দিচ্ছি আমি। আর কারোর যদি কোনো অন্য কোনো কোশ্চেনও অসুবিধা থাকে আমাকে পাঠিয়ে দিচ্ছে, তোমরা ওইখানে স্টুডেন্টরা পাঠিয়ে দিচ্ছে, আমি কিন্তু লাইভে তাদের বলে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই বলে দিচ্ছি, ঠিক আছে? তো যদি পারো তো এখানে জয়েন হয়ে যেতে পারো, ভিডিও আমার রয়েছে লিঙ্কে, তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে? অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, বলে স্যার এটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, খুব ইজি জিনিস। দেখো এই কোশ্চেন গুলো না প্রচুর আসে, আজকের পর থেকে কিন্তু এখানে যে দুটো কোশ্চেন হয়, একটা হয় কি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, ওকে, এটা একটা আসে। আর একটা হচ্ছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হয়। আমি দুটোই বলবো, দুটোকে একটু মন দিয়ে দেখে নাও। দেখো আমি যদি তোমাকে বলি এটা একটা বৃত্ত, দুটো কোশ্চেন বলবো তো, তাই দুটো বৃত্ত আঁকলাম আমি, ওকে না? তাহলে প্রথমত হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো নিচের পার্টটা যদি আমি বন্ধ করে দিই, এই পার্টটা আমি বন্ধ যদি করে দিই, কোন পার্টটা নিচ্ছি আমি? উপরের পার্টটা নিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে দেখো, আমি যদি ড্র করি এখানে, এইটা কি হয় বাবু? এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়, ইয়েস অর নো? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা বোঝা গেল, অর্ধবৃত্তাংশস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ। বলছে অপেক্ষা বৃহত্তর কোণ। তাহলে দেখো অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা মানটা কি? মানে এইটা হচ্ছে অর্ধবৃত্ত, তার থেকে বড় বৃত্তাংশ নিচ্ছি, মানে এইখান থেকে এত দূর নিচ্ছি। তাহলে দেখো আমি যদি এটাকে কালার করি, তাহলে এইটা কিন্তু অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর হয়ে গেছে, হ্যাঁ কি না? কালারটা করছি, ভালো করে লক্ষ্য করো। আহ একদম একদম ডিটেল বলবো, একটু সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। তাহলে এইটা হয়ে গেল কি বাবু? অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর। এবারে বলো এই যে কোণটা হচ্ছে, যে কোনো জায়গায় কোণ নিয়ে নিই, এটা একটা কোণ, ওকে? অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর, এটা একটা কোণ হচ্ছে, বা যে দিকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা তুমি কোণ নিতে পারো, ওকে না? আমি একটা কোণই নিলাম, এই দিকে একটা কোণই নিলাম, ঠিক আছে না? তাহলে বাবু বলো এই কোণটা কি হবে? স্থূল কোণ হবে, স্থূলকোণ হবে, না সরল কোণ হচ্ছে, না সূক্ষ্ম কোণ হচ্ছে, না সমকোণ হচ্ছে? বলবে স্যার কি করে বুঝবো? অবশ্যই বোঝার ব্যাপার রয়েছে। দেখো এইটা মানে কি কেন্দ্র না? তাহলে একটা জিনিস বলো আমাকে, কেন্দ্রের যে কোণটা হচ্ছে না, কেন্দ্রের যে কোণটা হচ্ছে সেটা নিশ্চয়ই 180 ডিগ্রির থেকে কম হচ্ছে, এইটুকু ক্লিয়ার একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কেন্দ্রের কোণটা দেখো 180 থেকে কম হচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে আমরা কি জানি বলো? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 180 থেকে কম হয়, মানে ধরো ধরলাম আমি 170 ডিগ্রি, কথার খাতিরে ধরলাম তোমাদের মনের মতো করে 170 ডিগ্রি ধরলাম, তার মানে নিশ্চয়ই এই কোণটা 170/2 হয়ে যাবে। কি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা নিশ্চয়ই 85 ডিগ্রি হবে। তাহলে এটা 85 ডিগ্রি হবে। বলবে স্যার না আমি 180 থেকে একটু কম নিবো, নিতে পারো। বলবে স্যার আমি 179 ডিগ্রি নিবো, 179 ডিগ্রি নিবো, ঠিক আছে? একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 8 16, 2 9 18, 2 5 10, মানে 89.5 ডিগ্রি তখন হয়ে যাবে। এটা কি 89.5 ডিগ্রি? অ্যাকচুয়াল বোঝাতে যাচ্ছি আমি, নিশ্চয়ই 90 ডিগ্রির থেকে কম হবে, ইয়েস অর নো? তাহলে 90 ডিগ্রির থেকে কম হলে অ্যান্সার কি হবে? নিশ্চয়ই সূক্ষ্মকোণ হবে। 90 ডিগ্রির থেকে কম মানে কি সূক্ষ্মকোণ। ওকে, ক্লিয়ার একদম? তাহলে দেখো নেক্সট জিনিসটা কিভাবে বোঝাচ্ছি আমি। যদি বলতো যে অর্ধবৃত্তাংশ অবস্থা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, তাহলে খুব খুব ইন্টারেস্টিং জিনিস, একটু মন দিয়ে বুঝে নাও, দেখবে পরীক্ষায় কোনো আটকাবে না, তোমাদের এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে এটা অর্ধবৃত্তাংশস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তাংশস্থ, এটা অর্ধবৃত্তাংশস্থ, ওকে? বলছে এর থেকে ক্ষুদ্রতর, নিশ্চয়ই আমি উপরের দিকে যাব, এটা বৃহত্তর বাড়িয়েছিলাম তো, নিশ্চয়ই এটাকে আমি উপরের দিকে নিয়ে যাব, হ্যাঁ কি না? এটাকে নিশ্চয়ই, তাহলে এইগুলো কিন্তু নেই, এইগুলো কিন্তু আমাদের নেই, কারণ কি অর্ধবৃত্তর থেকে কম বৃত্তাংশস্থ নিয়েছি। তাহলে বাবু বলো এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাইছে এখানে, সেটা হচ্ছে এই যে কোণটা হবে, এই যে কোণটা হবে এটা কি হবে? এটা কি করে বুঝবো? একদম ইজি জিনিস, একদম টেনে দাও, কোথায়? আমাদের কেন্দ্রের মধ্যে যোগ করে দাও। কেন্দ্রের মধ্যে যোগ করলে দেখো এই যে চাপটার উপরে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে না, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। আচ্ছা, এই কেন্দ্রস্থ কোণটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এটা কিন্তু 180 ডিগ্রির থেকে গ্রেটার দেন হচ্ছে, হ্যাঁ কিনা? 180 ডিগ্রির থেকে এই কোণটা কিন্তু বড় হচ্ছে বাবু। 180 থেকে যদি বড় হয়, যদি তোমাকে বলি 181 ডিগ্রিও বাই 2 করলে কত হবে? 90.5 হয়ে যাচ্ছে না? মানে 90 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, ইয়েস অর নো? 90 ডিগ্রির থেকে বেশি হচ্ছে না?
তাহলে দেখো 90 ডিগ্রি থেকে বেশি হলে তখন অ্যান্সার কি হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, স্থূলকোণ হয়ে যাবে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যেত কি আমাদের? স্থূলকোণ। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ঠিক না? যদি বুঝতে পারো এক্ষুনি প্লিজ লাইক করে দাও, এই কোশ্চেনের উপরেই তোমরা লাইক করবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দাও। আর নতুন যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে এইটুকু বলতে পারি। পরীক্ষার আগে প্রচুর কোশ্চেন করাবো, এরপরে তোমাদের আমি লাইভ ক্লাস নিব। তোমরা বলবে, তোমাদের আমি কি বলবো, একটা ভোট করব, যেখানে তোমাদের শর্ট কোশ্চেন 1 নাম্বার নিবে না মাল্টিপল চয়েসের 1 নাম্বার নিবে, সত্য মিথ্যা 2 নাম্বারের কোশ্চেন, সেখানে যে মানে যেটাতে বেশি ভোট পড়বে ওইটা কিন্তু আমি নিয়ে একটা পুরো লাইভ ক্লাস করব, যেখানে সমস্ত বইয়ের সমস্ত কোশ্চেন একটা লাইভ ক্লাসে কমপ্লিট করব আমি, ঠিক আছে? তো প্লিজ সঙ্গে থাকো, অবশ্যই খুব মজা হবে এবং মজার সঙ্গে অঙ্কগুলো করতে থাকবে, কোনো ভয় থাকবে না পরীক্ষায়। ওকে, তাহলে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 4। সাইন থিটা সমান কস থিটা হলে টু থিটা এর মান কত? দেখো কত ইজি কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেন গুলো তোমরা নিশ্চয়ই পারবে। ওকে না? তাহলে সাইন থিটা সমান কস থিটা দিয়ে দিয়েছে, ঠিক? সাইন থিটা সমান দিয়েছে বাবু, সাইন থিটা সমান দিয়েছে কস থিটা, একদম ইজি কোশ্চেন, বারবার করিয়েছি এই কোশ্চেন গুলো আমি। তাহলে সাইন থিটা সমান কি লিখতে পারি? কস থিটাকে লিখতে পারি না সাইন, বলো তোমরা, তোমরা বলো সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ইয়েস অর নো? তাহলে দেখো দুদিকে সাইন, কেন বলো তো? পুরো কোণের সূত্র তো, সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাই এইটাকে এইভাবে লিখতে পারি আমি। কেন? দুদিকে আমি সাইন সমান যেহেতু করে দিয়েছি, হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? থিটা সমান আমি লিখতে পারি না এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, ইয়েস অর নো? তাহলে এই থিটাটাকে এদিকে নিয়ে চলে আসি, থিটা প্লাস থিটা মানে টু থিটা হয়ে যাবে, টু থিটা সমান 90 ডিগ্রি। দেখো আমাকে কিন্তু টু থিটা এর ভ্যালুটাই কিন্তু বের করতে বলেছি, ইয়েস অর নো? টু থিটা এর ভ্যালুটাই কিন্তু আমাকে বের করতে বলছে। একবার কোশ্চেনের অ্যান্সারটা দেখে নিই, টু থিটা এর ভ্যালু, ইয়েস। তাহলে অ্যান্সার হবে কত আমাদের? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 90 ডিগ্রি। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 5। বলছে দেখো একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি, আচ্ছা এইখানে দিয়েছে, এখানে বলছি 5-এর দা, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়ে যাবে? 4 গুণ, 6 গুণ, 8 গুণ না 12 গুণ হবে? ঠিক আছে না? তাহলে দেখো ফার্স্ট বলেছে আমি যদি শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আর ধরে নিই এবং উচ্চতাটাকে আমি যদি এইচ ধরে নিই, কি বললাম? ভূমির ব্যাসার্ধকে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমি আর ধরলাম, উচ্চতাকে আমি এইচ ধরলাম, তখন বাবু বলো তো শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলবে স্যার ঠিকই আছে। তাহলে বলছে কি দুটোকে দ্বিগুণ করব, তাহলে আর থেকে আমি 2r লিখবো, এইচ থেকে আমি 2h লিখবো, তখন আয়তন কত হয়ে যাবে বাবু? 1/3 পাই আর, আর মানে 2r এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 2h, ইয়েস অর নো? তাহলে 2 2 এ 4, 2 এর হোল স্কোয়ার মানে 4, এখানে দেখো গুণিতক 2 আছে মানে 8 হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? আশা করি বুঝতে পেরেছো, এইটা হয়ে যাচ্ছে না? তার মানে ফার্স্ট যে আমার ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, কি বলেছে? শঙ্কু বলেছে। ওকে, এখন কত হয়ে গেল? 2 2 এ 4, 2 এ 8, 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার। তাহলে পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়ে গেল? কত গুণ হয়ে গেল? 8 ইন্টু হচ্ছে না, এটাকে যদি আমি ভি ধরি, এটাকে লিখতে পারি না 8 ইন্টু ভি। তাহলে পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তাহলে অপশন দেখো এখানে সি হবে এখানে সঠিক উত্তর, 8 গুণ। ক্লিয়ার হয়েছে? ভালো করে মনে রাখো কোশ্চেন গুলো, প্রত্যেকটি দ্বিগুণ করতে বলেছে, ঠিক আছে? দুটো তোমাদের, তোমাকে হয়তো বলতে পারে শুধু ব্যাসার্ধের দ্বিগুণও বলতে পারে, ঠিক আছে? শুধু উচ্চতার দ্বিগুণও বলতে পারে, তখন কিন্তু শুধু ব্যাসার্ধের দ্বিগুণ বললে উচ্চতা সেম থাকবে, উচ্চতা এইচই রাখবে। ওকে, এটাকে কিন্তু দ্বিগুণ করতে হবে। বুঝতে পারলে তো কি বলতে চাইছি? তার মানে কোশ্চেন ঘুরালেও কিন্তু তোমরা যেন করতে পারো, এইটুকু আমি তোমাদের বোঝাতে চাইছি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। বলছে দেখো সাম অফ y ফ্রম 1 টু 20 xi মাইনাস 4 ইকুয়ালস টু 10 হলে x বারের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে x বার মানে কি বাবু? x বার মানে হচ্ছে স্যার আমরা জানি যে x বার মানে হচ্ছে গড়। ওকে, x এর যে গড়, x মানে যে চলরাশিগুলো থাকবে তার গড় হচ্ছে x বার, ইয়েস অর নো? আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে সাম অফ i ফ্রম 1 টু 20 xi মাইনাস 4, এটা দিয়ে দিয়েছে ইজ ইকুয়ালস টু 10 বলে দিয়েছে। বাবু এই কথাটার অর্থ কি? মানে হচ্ছে এক্স আই, আই একবার 1 বসাবো, আই একবার 2 বসাবো, 3 বসাবো, এইভাবে চলতে থাকবে। মানে কি x1 মাইনাস 4 একবার হবে, প্লাস x2 মাইনাস 4 একবার হবে, প্লাস ডট 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 x3 প্লাস 4 মাইনাস 4, x4 মাইনাস 4, x5 মাইনাস, এবং চলতে চলতে লাস্ট 20 আছে, মানে লাস্ট লিখতে পারি x20 মাইনাস 4, ইয়েস অর নো? এতদূর ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এইটা যদি ক্লিয়ার হয়ে যায়,
এইটা কিন্তু আমাকে বলে দিয়েছে কত 10 বলে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে x1 x2 কে যদি এক জায়গায় রাখি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে x20 রাখতে পারি আমি। কিন্তু -4 যেটা রয়েছে আমি যদি লিখতে পারি মাইনাস কমন নিয়ে 4 প্লাস 4 ডট ডট কতবার রয়েছে 4, 20 টাইমস হচ্ছে। একদম ইজিলি বোঝাচ্ছি আমি, তোমরা কিন্তু স্টেপ জাম্প করবে, শর্ট কোশ্চেন তো, ওকে না? একদম আমি তোমাদের এটা 20 সরি 10 হবে, 20 নয় 10, এখানে 10 আছে, ওকে। নেক্সট কি আসবো বলো, এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে যত x1 x2 ডট ডট x20 রয়েছে এখানে, তো বাই নাম্বার অফ চলরাশি, যতগুলো আমার রাশি মানে এখানে থাকবে বাই দিয়ে সেটাকে ডিভাইড করবো। এখানে কতগুলো রয়েছে 20 অবধি রয়েছে, তার মানে আমি কি করবো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে x20 মাইনাস, দেখো এই 4 কবার রয়েছে, এই 4 বার 20 বার রয়েছে, এই 4 20 বার রয়েছে, তাহলে বলো 4 যদি আমার দুবার থাকে তাহলে 4 প্লাস 4 সমান 8 হবে। 4 যদি 3 বার থাকে তাহলে কত হবে বাবু? 12 হয়। মানে অ্যাকচুয়াল কত হচ্ছে? 8 মানে কি 2 ইন্টু 4 লিখছি, দুবার আছে। 12 মানে কি 3 ইন্টু 4 লিখছি, তাহলে 20 থাকলে কত হবে? 20 ইন্টু 4 হয়ে যাবে না, হ্যাঁ কি না? এবারে এইটাকে আমি 20 দিয়ে ডিভাইড করব। বলবে স্যার কেন করলেন আপনি? কারণ আমাকে কোশ্চেনে বলেছে দেখো এক্স বারের ভ্যালু বের করতে। তাহলে এক্স বারের ভ্যালু বের করতে হলে আমাকে তো গড় করতে হবে। দেখো এরপরের লাইনে ক্লিয়ার হয়ে যাবে, x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 x20 বাই 20 মাইনাস 20 ইন্টু 4 বাই 20, ইয়েস অর নো? তাহলে এটা কাটলে কত হয়ে যাবে? 1/2, মানে হাফ হয়ে যাবে। দেখো 20 কেটে দাও, এইটাই এবারে এসে গেছে দেখো এক্স বার। কেন? এইটা তো আমি এক্ষুনি বললাম, এক্স বার মানে হচ্ছে এক্স এর যত চলরাশি বাই নাম্বার অফ চলরাশি ভাগ করলেই, সরি এটা 20, এক্স বার হয়ে গেল। এটা কত হচ্ছে -4, 20 কেটে গেছে, তাহলে শুধু 4 পড়ে আছে ইকুয়ালস টু হাফ। শুধু বোঝানোর জন্য এত বড় করছি, কিন্তু এগুলো বড় নয়, বুঝে গেলে তোমরা এত শর্টকাট করবে। তাহলে লসাগু 4 2 8 1 9, 9/4 হয়ে যাবে। ক্লিয়ার না হলে বলো? একদম ইজি ছিল, হ্যাঁ কি না? তাহলে এক্স বার হচ্ছে কত আমাদের 9, সরি 9/2, সরি 9/2। তাহলে অপশন দেখো এখানে কত নম্বর অপশন হবে? অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের, বারবার বলছি, ঠিক আছে না? আশা করি ভালো লাগছে, এইটুকু আমি তোমাদের বলছি যে আশা করি ভালো লাগছে। অনেক অনেকে ভিডিও দেখছো, কিন্তু খুব খুব কমজন লাইক করছো, জানি না কেন কমজন লাইক করছো। তোমাদের ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করো, স্যার ভালো লাগেনি তাই লাইক করতে পারিনি, ঠিক আছে না? তো আমি তো বলবো ভালো লাগছে নিশ্চয়ই, যদি না লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলেও লাগাও জানাও কমেন্টে, না লাগলে অবশ্যই জানাও, ঠিক আছে না? তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, আচ্ছা শূন্যস্থান পূরণ চলে এসেছি আমরা, ওকে। দেখো 500 টাকা 12 মাস খাটলে যে লাভ্যাংশ হয় তা 2000 টাকা ড্যাশ মাসের লাভ্যাংশের সমান হবে। একদমই যে এক্ষুনি যেটা বলেছিলাম আমি, দেখো 500 টাকা 12 মাস খাটলে অ্যাকচুয়াল যে মাসিক হিসাবে মূলধন কত হবে? নিশ্চয়ই আমার 12 পাঁচে 60, একই না? 12 পাঁচে 60 মানে 60,000 না 6,000 টাকা, ইয়েস অর নো? তাহলে বলো এইটাকে আমাকে সমান বলেছে, লাভ্যাংশের পরিমাণ সমান মানে কি মূলধনের পরিমাণও সমান হতে হবে, ঠিক না? তাহলে দেখো 2000 টাকা কত মাস খাটলে আমার 6000 টাকা হবে? 2000 টাকা নিশ্চয়ই 3 মাস খাটলে, কেন 2 গুণিতক 3 মানে এটাই তো 6000 টাকা হচ্ছে। তাহলে দুটো আমাদের মূলধন সমান হয়ে যাচ্ছে, মানে তাদের লাভ্যাংশ সমান হবে, হ্যাঁ কি না? অনুপাত সমান হয়ে যাবে, লাভ্যাংশের পরিমাণও সমান হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বেশি এটাকে আর বলছি না, কিন্তু ফার্স্ট আমি বলে দিয়েছি, ওকে। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই টু দা পাওয়ার 3/2 হলে ওয়াই ভ্যারিজেস ড্যাশ হবে। একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই টু দা পাওয়ার, একদম শর্ট কোশ্চেন তো। ওয়াই ভ্যারিজেস কত হবে? এটাকে মনে রাখবে, সূচকের নিয়ম অনুসারে আমি লিখতে পারি এটাকে না, ওয়াই ভ্যারিজেস এক্স টু দা পাওয়ার 2/3, কারণ সূচকের নিয়ম অনুসারে যখন আমি 1/2 করব, ওই দিকে চলে বাম দিকে গেলে 2/1 হয়ে যাবে। এদিকে যদি 2/3 থাকে 3/2 হয়ে যাবে, 3/2 থাকলে 2/3 হয়ে যাবে, ওকে। ডান দিক থেকে বাম দিকে আসা মানে এটা জাস্ট এইরকম কোশ্চেন থাকলে তোমরা 3/2 কে 2/3 তে কনভার্ট করবে, জাস্ট উল্টে দিবে, কনভার্স করে দিবে, ঠিক আছে? সরি ইনভার্স করে দিবে, 1/, করে দিবে, অ্যান্সার হয়ে যাবে, ওকে। এখানে যদি বাবু থাকতো 5/2, তাহলে এইদিকে অ্যান্সার কি হতো 2/5 হয়ে যেত, ওকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এক্স টু দা পাওয়ার 2/3। এবারে এটা ডেপথে করানো যায় কিন্তু অনেক বড় হয়ে যাবে, দরকার নেই, একটু মনে রেখে দাও, কোনো অসুবিধে হবে না। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের স্পর্শকের সংখ্যা কত হবে? দেখো দুটি বৃত্ত কি করেছে? বহিঃস্পর্শ করেছে। স্পর্শকের সংখ্যা কিভাবে নির্ণয় করব? স্পর্শকের সংখ্যা কিভাবে নির্ণয় করব? আমি একদম সবকিছু বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। শুধু এই কোশ্চেনটা বলবো না, যতগুলো এই টাইপের কোশ্চেন আছে সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো প্রথমত এইটা বলে দিই আমি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে এইখানে দেখো স্পর্শক সাধারণত দু টাইপের হয়, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একটা তির্যক সাধারণ স্পর্শক। আগের ক্লাসে বলেছিলাম আমি সরল সাধারণ স্পর্শক মানে কি, যে স্পর্শকের
একই দিকে বৃত্ত থাকবে, হয় উপর নিচ, মোটামুটি স্পর্শকের একই দিকে বৃত্তগুলো থাকবে, সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তির্যক মানে কি? তির্যক মানে হচ্ছে এটা যদি স্পর্শক হয়, কি বললাম বাবু, এটা যদি আমার স্পর্শক হয়, এই স্পর্শকের একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, ঠিক আছে? মানে হচ্ছে জাস্ট স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত থাকবে, এইটুকু মাথায় রাখলেও হবে। ক্লিয়ার হয়েছে না? তাহলে এবারে যখন আমি অ্যান্সারটা করছি, দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এইভাবে একটা স্পর্শক টানতে পারি আমি, এইভাবে। এটা স্পর্শক কিন্তু কাট করেনি, জাস্ট স্পর্শক হয়ে গেছে। এইভাবে একটা স্পর্শক টানতে, এগুলো কি সরল সাধারণ স্পর্শক না? কেন? কারণ স্পর্শকের একই দিকে দেখো বৃত্ত রয়েছে, নিচের দিকে রয়েছে, একই দিকে রয়েছে। এইখানে দেখো এরও একই দিকে রয়েছে, তাহলে এটাও আমার সরল সাধারণ স্পর্শক, তাহলে দুটো হলো। আরেকটা বাবু কি হবে? এইভাবে একটা হবে, যেটা পুরো যেখানে স্পর্শ করেছে সেই লাইন বরাবর একটা স্পর্শক হতে পারে। এটা কিন্তু তির্যক স্পর্শক, তির্যক সাধারণ। কেন বলতো? কারণ দেখো স্পর্শকের এইদিকে একটা আছে, এইদিকে দুদিকে রয়েছে স্পর্শক বৃত্তগুলো, তাহলে এটা তির্যক। তাহলে এইখানকার অ্যান্সার হচ্ছে কিন্তু তিনটি। কেন? জাস্ট স্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে দুটো বৃত্ত। এবারে তোমাকে কোশ্চেন দিয়ে দিবে, দুটো বৃত্ত যদি কোনোদিন স্পর্শ না করে, ঠিক আছে, তখন কিন্তু কতগুলো হচ্ছে দেখো, একটা, দুটো, এই দেখো এইভাবে একটা হচ্ছে, তিনটা, এইভাবে একটা, সরি, এইভাবে একটা হয়ে যাবে। বুঝতেই পারছো আশা করি, ছবিগুলো ঠিকঠাক হচ্ছে না, হ্যাঁ, এইভাবে একটা হবে। তার মানে দেখো এখানে একটা, দুটো, তিনটা, চারটা হয়ে যাচ্ছে। তার চারটার মধ্যে এই দুটো হচ্ছে আমাদের কি সরল সাধারণ স্পর্শক, আর এই দুটো হচ্ছে আমাদের তির্যক সাধারণ স্পর্শক। কারণ তির্যক সাধারণ স্পর্শকের দেখো উপরে একটা, নিচে একটা, মানে দুদিকে দুটো রয়েছে। ওকে, তখন চারটা হয়ে যাবে যদি স্পর্শ না করে দুটো বৃত্ত। ওকে, এবারে বলবে স্যার আরেকটা কি হয়? আরো একটা হয় কি বলতো, দুটো স্পর্শক যদি পরস্পরকে ছেদ করে, তখন কিন্তু দুটো স্পর্শক পাবো। কেন বলতো? এখানে তির্যক নেই, দুটো সরল সাধারণ স্পর্শক পাবো, তির্যক সাধারণ স্পর্শক এখানে নেই। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটাই আমি বুঝিয়ে দিলাম, এই তিন রকমের কোশ্চেনই কিন্তু এখানে আসে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমি। তাহলে এখানে অ্যান্সার দেখো, জাস্ট বহিঃস্পর্শ করেছে, তাহলে অ্যান্সার হবে কত? তিনটি। নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেন 4 দেখো, বলছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি ডট ইনটু, সব ইনটু রয়েছে এখানে, cos 90 ডিগ্রি। বলছে এর মান কত হবে? আমি বলবো স্যার মানটা হবে 0। কেন 0 হবে বাবু? cos 90 এর মান কত? cos 90 এর মান তো শূন্য, আর পৃথিবীর যে কোনো জিনিসের সঙ্গে যদি শূন্য গুণ করে দাও, সব তো গুণ আছে, এদিকে যাই মান থাকুক না কেন, তার সঙ্গে শূন্য আমি কি করছি? গুণ করছি, তার মানে পুরো ভ্যালুটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নম্বর 5 কি বলেছে দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক এবং চোঙের ড্যাশ সমান হবে। গোলক এবং চোঙের কি সমান হবে? আয়তন সমান হবে। কেন? কারণ কোনো জিনিসকে গলিয়ে যখন অন্য জিনিস তৈরি করছো, তখন কিন্তু মাল মেটেরিয়াল যেগুলো থাকবে সেটা কিন্তু সেম থাকবে, তাহলে আয়তনও তো সেম থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে আয়তনটাই সেম থাকবে, আর তুমি পার্শ্বতল এদিক সেদিক চেঞ্জ হতেই পারে, ক্ষেত্রফল চেঞ্জ হতেই পারে, কিন্তু সবসময় আয়তন সেম থাকবে, কারণ একই জিনিসকে গলিয়ে আরেকটা জিনিস তৈরি করছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6 বলছে 2 3 9 10 9 3 10 9 তথ্যের সংখ্যাগুরু মান কি? বাবু সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেই সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। কি বললাম? যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে, ওটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। ক্লিয়ার? তাহলে দেখো এখানে, এখানে আমি 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 জানি এখানে কোনটা অ্যান্সার হবে, 9 অ্যান্সার হবে। কেন বলো তো? 9টাই কেবলমাত্র এখানে 3 বার আছে, আর বাকিগুলো দেখো 2 একবার রয়েছে, 3 এখানে 2 বার রয়েছে, 10 এখানে 2 বার রয়েছে, তাহলে 9টাই কেবলমাত্র এখানে 3 বার রয়েছে। তাই কিন্তু অ্যান্সার সংখ্যাগুরু মান 9 হবে, যেটা বেশি বার থাকবে সেটাই অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা সত্য মিথ্যাতে যাব। ভালো লাগছে তো তোমাদের? তাহলে ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগার তো কথা। হুম, ঠিক আছে। তো ভালো যদি লাগে, তাহলে বলছি যে তোমাদের আমার আহ আহ, সঙ্গে থাকো, আর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখতে থাকো, আগেরগুলো অবশ্যই দেখে নাও। ঠিক আছে না? এবং তোমাদের সঙ্গে লাইভও অবশ্যই আসছি, রিসেন্ট আমি নেক্সট উইকে লাইভগুলো করবো আমি, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো, ভীষণ উপকারে লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। বলছে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। আমি বলবো যে এই কোশ্চেনটার অ্যান্সার মিথ্যে হবে। এবারে তোমরা কিন্তু অঙ্কটা করতে বসে যাবে, হ্যাঁ কি না? এত যে অঙ্কটা দেখছো, যারা একদম খুব ভালো করে সূত্র টুত্র মুখস্থ করেছো বাবু, তোমরা বসে যাবে অঙ্ক করতে, কিন্তু অঙ্ক করার প্রয়োজন নেই। কারণ কি? কারণ হচ্ছে কি, একদম মুখে অ্যান্সার হবে। কেন? কারণ 1 বছরে, মানে প্রথম বছরে না, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তারপরের যখন বছর যাবে, তখন কিন্তু নেক্সট যখন 2 বছর 3 বছর এরকম হতে থাকবে, চক্রবৃদ্ধি সুদ এরকম বুম করবে, মানে হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, একদম বুম করে যাবে, কিন্তু সরল সুদ
একটা নির্দিষ্ট ওয়েতে এগোতে থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু ধীরে ধীরে, কারণ সরল সুদ সবসময় কি সেম ভাবেই থাকছে। ওকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে তো সরল সুদের সঙ্গে সমান হলো, তারপরে কিন্তু সে কার্ভটা এরকম যাবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু সরল সুদ সেম থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। কেন? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু আসলের সঙ্গে সুদ যোগ হয়ে তার উপরে আবার ইন্টারেস্ট হয়, তার উপরে ইন্টারেস্ট আবার পরের বছরে কি হবে, আসলের সঙ্গে সুদ জমা হয়ে ওইটা আবার আসল হয়ে গেল, তার উপরে আবার ইন্টারেস্ট চাপে। তার মানে কি হলো, কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসল আসলই থাকছে, বারবার ওই আসলের উপরই কিন্তু আমি সুদ দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে পার্থক্য কত হবে? অ্যাকচুয়ালি শূন্য হবে, কারণ এক বছরে প্রথম বছরে সবসময় পার্থক্য থাকবে না, সমান হবে। সমান হওয়ার অর্থ কি? পার্থক্য শূন্য। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3, দেখো এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার, সি এ অনুপাত বি স্কোয়ার যৌগিক অনুপাত 1:1 হবে। একবার চেক করে নিতে হবে আমাকে, এটা তো ডাইরেক্ট বলতে পারবো না আমি। যৌগিক অনুপাত মানে কি? পূর্ব পদগুলো গুণ করবে, উত্তর পদগুলো গুণ করবে। ক্লিয়ার হয়েছে? যৌগিক অনুপাত মানে কি? যে অনুপাতগুলো দেওয়া থাকবে তার পূর্ব পদ গুণ করে ফেলো, উত্তর পদ গুণ করে ফেলো, মাঝখানে অনুপাত চিহ্নটা দিয়ে দাও। দেখো এ বি, এ বি ইন্টু এর পূর্বপদ বিসি হয়ে গেল, ইন্টু এর পূর্বপদ সিএ হয়ে গেল, সমান উত্তর পদ সি স্কোয়ার, উত্তর পদ ইন্টু এ স্কোয়ার গুণ করে যাব উত্তর পদ ইন্টু বি স্কোয়ার। কি হচ্ছে তাহলে? এখানে হচ্ছে আমার দুটো এ আছে, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, দুটো বি আছে বি স্কোয়ার হয়ে যাবে, দুটো সি আছে সি স্কোয়ার হয়ে যাবে, এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো সব ক্যান্সেল হয়ে গিয়ে কত হয়ে যাবে আমাদের? 1:1 অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কিন্তু আমাকে মিথ্যে বলেনি, এখানে কিন্তু আমাকে কি বলেছে? সত্য কথাই বলেছে। দেখো 1:1ই দিয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব। বলছে যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হয় না। যে কোনো দুটি তো কখনোই সম্ভব নয়। যে কোনো দুটি বলেছে সমকোণী ত্রিভুজ, কারণ ত্রিভুজ দ্বয় সদৃশ হতে হলে নিশ্চয়ই কোণগুলো তো সমান হতে হবে। তাহলে আমি যদি বলি যে একটা ত্রিভুজের একটা কোণ 90, একটা 30 আর একটা 60 হবে, আর একটা কি করলাম আমি, একটা 90 নিলাম, একটা 90 তো থাকবে, আর একটা 45 নিলাম, আর একটা 45 নিলাম, নিতেই পারি আমি। ওকে, তাতে কিন্তু দুজনের সদৃশ্য হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে না। তাহলে এটাও কিন্তু আমার অ্যান্সার হবে কি? মিথ্যা। নেক্সট কোশ্চেনে যাব। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে ধনাত্মক কোণ হবে, বলবো? হ্যাঁ, সত্য কথা। কারণ বিপরীত দিকে ঘোরালে, যখন ঘড়ি এরকম করে ঘুরছে, এরকম ঘুরছে তোমাদের দেখাচ্ছি আমি, বলো তো। হ্যাঁ, ঘড়ি এরকম করে ঘুরছে। আচ্ছা, তোমাদের উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এরকম ঘোরাচ্ছি, ঘড়ি এরকম করে ঘোরাচ্ছে, ঘুরছে, ঠিক না? তার মানে যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি আমি, তখন কিন্তু কোণ ঋণাত্মক হয়। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে গেলে কোণ কিন্তু ধনাত্মক হয়। মাথায় রাখবে, আবারও বলে দিচ্ছি, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, এটা বিপরীত দিক, তার মানে এটা পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, তখন কিন্তু নেগেটিভ। ক্লিয়ার? একদম মনে রেখে দাও, অসুবিধা কোথায়? এইটুকু তো জিনিস। সরি। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে তার আয়তন হবে 150 ঘন সেন্টিমিটার। দেখতে হবে, মুখে তো বলতে পারবো না আমি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা 5-এর দাগ। আচ্ছা ঘনকের যদি আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে বলো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? ঘনক, ঘনক বলেছে 6a স্কোয়ার। 4 কেন লিখছি আমি? 4 কেন লিখছি? ঘনক বলেছে 6a স্কোয়ার হয়ে যাবে, সমান কত? 150। তাহলে এ স্কোয়ার সমান কত হয়ে যাবে? 6, 2-এ 12, 6-5-এ 30, 25 হয়ে যাবে। এ সমান হয়ে যাবে 5, প্লাস মাইনাস 5, কিন্তু আমি পজিটিভ নিবো কারণ দৈর্ঘ্য 5 হলো। কিন্তু তাহলে আহ আয়তন কত হবে দেখিনি? আয়তন মানে কি? এ কিউব। ঘনকের আয়তন, হ্যাঁ এ কিউব। তাহলে এ কিউব মানে কি? 5-এর হোল কিউব, 5-5-এ 25, 125। অ্যান্সার হওয়া উচিত ছিল, অ্যান্সার কত হওয়া উচিত ছিল? 125 হওয়া উচিত ছিল, আছে কত? 150। তাহলে এটা কিন্তু একদম ঠিক কথা বলেনি, তাহলে অ্যান্সার হবে মিথ্যা। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে 2, 3, 5, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান 10 হবে। আচ্ছা, মধ্যমার মান কিন্তু 10 হবে কিনা চেক করতে হবে আমাকে, আমরা তো চেক করবো সবসময়। প্রথম কথা হচ্ছে কি, মধ্যমা বের করতে হলে ফার্স্ট কাজ কি বাবু? ছোট থেকে বড় আগে সাজিয়ে নাও, ব্যাস, দিলে মধ্যমা বেরিয়ে যাবে। ছোট থেকে বড় সাজাবো কি করে? দেখো দেখো, একদম ছোট থেকে 2 এর পরে 3 আছে, 3 আছে, আরো একটা 3 আছে, অবশ্যই 3টা নিয়ে নিব, রিপিট থাকলে কিন্তু ওইটা পরপর বসিয়ে দিব। আচ্ছা, 3-এর পরে আছে কি? 9, 9 আছে, তারপরে আরেকটা 9 আছে, আচ্ছা লিখলাম, আরেকটা 9 আছে লিখলাম, তারপরে শেষে একটা 10 আছে। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি করবে? শেষ তিনটে, ফার্স্ট তিনটে শেষ তিনটে বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে কে পড়ে আছে? এটাই হচ্ছে আমাদের মধ্যমা। বলেছিলাম আমি
যদি অযুগ্ম সংখ্যা হয় দুদিকে সমান সমান ভাগ করে দাও, অযুগ্ম সংখ্যা মাঝখানে কিন্তু একজন থাকবেই থাকবে, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মাঝখানে দুজন থাকবে, মানে দুদিকে সমান সমান থাকবে, মাঝখানে যেটা হবে ওটাই মধ্যমার মান। কিন্তু অযুগ্ম সংখ্যা হলে একটা মান থাকবে যেটা শ্রেণীর মধ্যেই থাকবে, ওর মধ্যেই থাকবে, ওই সিরিজের মধ্যেই থাকবে। তাহলে কিন্তু যুগ্ম সংখ্যা হলে সিরিজের মধ্যে কিন্তু আমার মধ্যমা থাকবে না। কেন? কারণ মাঝখানে যে দুটো সংখ্যাটা হবে না তার গড় বের করতে হবে, তার মাঝামাঝি একটা সংখ্যা বেরোবে। এবারে বলবে স্যার তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে এখানে মধ্যমার মান কিন্তু 10 হওয়া উচিত ছিল, 9 হওয়া উচিত ছিল, এখানে 10 আছে, তাহলে এটা আমাদের ঠিক বলেনি, মিথ্যে কথা বলেছে। ঠিক আছে না? কিন্তু বলবে স্যার একটা এক্সাম্পল দিন, এই এক্সাম্পলে বুঝিয়ে দিচ্ছি, এই এক্সাম্পলে দিলাম 2 3 3 9 9 9, এই 10টা আমি বাদ দিয়ে দিলাম। দেখো 1 2 3 4 5 6 মানে যুগ্ম সংখ্যা এসে, যুগ্ম সংখ্যা হওয়া মানে কি প্রথম দুটো শেষ দুটো বাদ দিয়ে দাও, মাঝখানে এর মাঝে কোনো একটা সংখ্যা হবে, কিভাবে বের করবে এখানে 3 প্লাস 9/2 করে দাও, 9 3 12/2 মানে 6, এর কিন্তু মধ্যমার মান 6 হবে। কেন? কারণ 3 এবং 9 এর গড় করব, মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তার গড় করব। সবসময় মনে রাখবে দুদিকে দুটোকে বাদ দিয়ে মানে সেম সেম বাদ দিয়ে দাও, মাঝখানে যেগুলো হবে তার গড় করে দিবে, মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তার গড় করে দিবে। আর এই কোশ্চেন গুলো কিন্তু সূত্র মুখস্থ রাখার দরকার নেই, অনেক অনেক হেডেক হবে, কারণ এখানে বেশি বড় সিরিজ দেয় না, ছোট ছোট সিরিজ দেয়, ধরতে পারবে। ওকে না? নেক্সট কোশ্চেনে যাবো, আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। উফ, হয়ে গেল কমপ্লিট। তাহলে 1 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমরা 2 নম্বরের কোশ্চেন করব, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো, মজা নিশ্চয়ই লাগছে তোমাদের, তাই না? এবারে তোমরা কিন্তু আগুন লাগাবে, ঠিক তো? আগুন লাগাবে পরীক্ষায় কিন্তু। ঠিক আছে, দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, 2 নম্বরের কোশ্চেন এগুলো। বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে গিয়ে কত হয়েছে, দেখো 3 × 1/4% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা থেকে কমে গেল, স্বাভাবিক। দেখো যদি আমি সুদের হার কমিয়ে দিই তাহলে অবশ্যই তার আয় কমে যাবে, তো কম টাকা সে সুদ পাবে, তো তাহলে আয় কমবে। বলছে আসল নির্ণয় করতে বলেছে ব্যক্তিটি, তাহলে আসল যদি আমি পি ধরে নিই, আসল যদি আমি পি ধরে নিই, ফার্স্ট ক্ষেত্রে সুদের হার কত বলেছে, 4%। আচ্ছা, আহ ব্যক্তির আয়, আচ্ছা বার্ষিক বলে দিয়েছে মানে 1 বছর বলে দিয়েছে, 1 বছর বলে দিয়েছে। এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তার সিম্পল ইন্টারেস্ট, যেহেতু সরল সুদ বলেছে না, তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করবো, ইন্টারেস্ট বের করবো বা সরল সুদ বের করবো, কত বেরোবে, PRT/100, পি ইন্টু 4 ইন্টু PRT, টি মানে 1/100, মানে পাচ্ছি কত, 4p/100 টাকা। ইয়েস অর নো? এবারে যেই আমার আসল তো সেম থাকবে, কিন্তু দেখো এটা কমে গেছে, কত কমেছে, 3×3/4 হয়ে গেছে, 4×3 = 12, 3 = 15, তাহলে 15/4% আমার সরল সুদ হয়ে গেছে। 1 বছর তো থাকবে সরল সুদের হার। এখানে সিম্পল ইন্টারেস্ট কত হবে দেখে নি, PRT/100, পি ইন্টু আর কত এখানে 15/4, টি মানে 1/100, অর্থাৎ পাচ্ছি আমি 15p/400 টাকা। এবারে শর্ত তো একটা দিতে হবে, তাই শর্ত দিয়ে দিয়েছে। শর্তানুসারে আমি কি লিখবো, শর্তানুসারে কি লিখবো বাবু আমি বলো? তাহলে বলছে 60 টাকা কমে গেছে, তাহলে নিশ্চয়ই এটা কম এটা বেশি, ইয়েস অর নো? নিশ্চয়ই এটা বেশি এটা কম, ঠিক না? তাহলে আমি বেশি থেকে কমটা বাদ দিব, 4p/100 মাইনাস 15p/400, কত টাকা কম, 60 টাকা কম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 400 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে 4 গুণ হবে, 104 এ 400, 4×4 = 16p মাইনাস 15p ইজ ইকুয়াল টু 60। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 16p থেকে 15p বাদ দিলে p হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ করলে 6×4 = 24, 24, 3টা শূন্য, দুটো এখানে একটা, তিনটা, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে আমাদের 24,000 টাকা ছিল আমাদের আসল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে। ক্লিয়ার আশা করি হয়ে গেছে। শুধু লিখবে এখানে কি, ধরি ব্যক্তিটির আসল এক্সপি টাকা, আমি পি টাকা ধরেছি। ওকে, এবারে 4% সরল সুদের হারে 1 বছরের সরল সুদ হবে, 4% সরল সুদের হারে 1 বছরের সুদ হবে এসআই, যেটা লিখলাম আমি 4p/100 হয়ে গেল। একই রকম ভাবে 15/4% সরল সুদের হারে 1 বছরে সুদ হবে, যেটা আমি 15p/400 করলাম, এটা হবে। শর্ত দিবে, মাইনাস করবে, অ্যান্সার বের করবে, আসলটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোশ্চেন নাম্বার 2 এ যাবো আমি। একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত বলে দিয়েছে 1/4, 1/3, 1/2। বলছে 1 বছরে মোট লাভ 3900 টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত, কত ইজি কোশ্চেন দিয়েছে দেখো, ঠিক না? তাহলে প্রথমত আমি 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আগে বের করে ফেলি, ঠিক না? আহ 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আগে বের করে ফেলি। ওকে, আচ্ছা, 2 এর দাগ। তাহলে মূলধনের অনুপাত কত আছে বলো? অনুপাত কত আছে, 1/4:1/3:1/2, দেখে নিই একবার, আমি চেক করে নিই। 1/4, 1/3, 1/2, ইয়েস, ঠিক আছে।
এবারে বলবে স্যার এখানে কি করব, আমার তো কোনো এমন আছে ভগ্নাংশ দিয়ে আছে, কিভাবে আনুপাতিক ভাগাড় বের করব? বাবু ভগ্নাংশ থেকে আনুপাতিক ভাগাড় তো করতে পারবে না, করাও যদি যাবে অনেক কষ্ট হবে, কিন্তু কেন করবে, আগে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসো, পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে আসো। নিয়ম কি, কি বলেছিলাম, যদি ভগ্নাংশে থাকে অনুপাতগুলো পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হলে কি করতে হবে, হরগুলোকে, কি বললাম, হরগুলোকে লসাগু করবে। ওই লসাগুর যেটা হবে সেটা প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গুণ করে দিবে। মনে থাকবে? দেখো, 4, 3, 2 এর লসাগু হচ্ছে গিয়ে কিন্তু 12, তোমরা দেখে নিবে। তাহলে এই অনুপাতের সঙ্গে 12 গুণ করব, এই অনুপাতের সঙ্গে 12 গুণ করব, এই অনুপাতের সঙ্গে 12 গুণ করলাম। ঠিক কথা। 3 কাটাকাটি করে দিব, কাটাকাটি করে দিব। তাহলে হচ্ছে দেখো এখন 3:4:6, ব্যাস কমপ্লিট। এবারে মোট লাভ কত বলে দিয়েছে এখানে, মোট লাভ কত বলে দিয়েছে এখানে, মোট লাভ বলে দিয়েছে 3,900 টাকা। তবু একবার চেক করে নি, দেখে নি, হ্যাঁ 3,900 টাকা বলে দিয়েছে। তাহলে ফার্স্ট বন্ধু কত পাবে, ফার্স্ট ফ্রেন্ড কত পাবে, আনুপাতিক ভাগাড় গুণিতক এটা 3 যোগ করো, 3 4 3 7, 6 7 6 13 ইন্টু 3,900, এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ফ্রেন্ড পেয়ে যাবে। কাটাকাটি করে দাও, 13 3 3 39, 3 3 9, 900 টাকা। ক্লিয়ার না হলে বলবে। সেকেন্ড বন্ধু কত পাবে, সেকেন্ড ফ্রেন্ড কত পাবে বাবু, দেখে নাও এখানে 4, সেকেন্ড ফ্রেন্ডে 4 আছে, 4/13 গুণিতক 3,900 টাকা, একই জিনিস 300 টাকা হয়ে যাবে, অ্যান্সার হবে 4 3 12, 1,200 টাকা। থার্ড ফ্রেন্ড তৃতীয় বন্ধু কত করে পাবে, তৃতীয় বন্ধু পেয়ে যাচ্ছে দেখো এখানে 6/13 গুণিতক 3,900 টাকা, অ্যান্সার কত হচ্ছে 13,300, 6 3 1800। তাহলে একজন পাচ্ছে 900, একজন পাচ্ছে 1200, একজন পাচ্ছে 1800, একদম ইজি। ওকে, আবারও বলছি, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে, একদম হেজিটেট করবে না, ঠিক আছে, বুঝতে না পারলে জানো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই বলে দিব, এইটুকু তোমাদের আমি বলছি, মাস্ট বলবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা শুধু জানিয়ে দাও কত নম্বর কোশ্চেনটা তোমরা পারছো না, দাগ নাম্বার দিয়ে জানাবে কিন্তু। ওকে, ভালো করে দাগ নাম্বার দিয়ে জানিয়ে দিবে, বুঝতে যাতে অসুবিধা না হয় আমার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাবো, 2 কমপ্লিট হয়ে গেল আমার। 3-এর দাগে যাব, নেক্সট এতে রয়েছে, এইখানে রয়েছে, ইয়েস। 3-এর দাগের কোশ্চেন দেখে নাও, পি এর কোন মানের জন্য দিস সমীকরণের সমান এবং বাস্তব বীজ থাকবে। কতবার বলেছি বাবু, এইগুলো যারা রেগুলার দেখছো তাদেরকে অসুবিধা হবে, জানাও তো তোমরা, ঠিক আছে না, এই কোশ্চেন গুলো এখন কিরকম লাগছে বলো। তাহলে দেখো বীজদ্বয় গুলো কি হয়, b² - 4ac কি বলা হয় একে, তো স্যার একে তো নিরূপক বলা হয়। যদি বাস্তব এবং সমান হয়েছে মানে কি, যদি নিরূপক আমার 0 হয়ে যায় তখন কিন্তু কি হয়, বীজদ্বয় বাস্তবও হয় এবং এবং কি হয়, এবং কি হয়, সমানও হয়ে যায়। বাকিগুলো আর বলছি না, আগেরগুলোতে বলেছি, সেগুলো নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করছি না আমি। ওকে, আচ্ছা দেখো, তাহলে বলো বীজদ্বয় যদি হয় তাহলে নিরূপক আমার কি, b² - 4ac সমান 0 হয়ে যাবে। বি মানে কি, x² সহগ, এগুলো কিন্তু লিখবে, তুলনা করে পাই, ax² + bx + c এর সঙ্গে তুলনা করে পাই এ সমান কত, বি সমান কত, সি সমান কত। এ মানে কি, x² সহগ, বি মানে কি, x এর সহগ, সি মানে কি, ধ্রুবক সংখ্যা। এবারে মাইনাস যদি থাকে না, সবসময় মাইনাস নিয়েই লিখবে। ওকে, যদি এখানে থাকতো -p-3, তাহলে বি এর ভ্যালু কিন্তু হতো -p-3, ঠিক না, প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো। ওকে, সবসময় চিহ্ন সহ কিন্তু এ বি সি এর ভ্যালুটা নিবে, মনে থাকে যেন এই কথাটা। ওকে, তাহলে দাও বি স্কোয়ার মানে কি, এখানে p-3 এর হোল স্কোয়ার -4, এ কত, এ মানে x² এর সহগ মানে 1 আছে, সি কত আছে, পি আছে, ইয়েস অর নো, ইজ ইকুয়ালস টু 0। এবারে এখানে সূত্রে ফেলে দাও, a² - 2ab মানে 6p + b² 9 - 4p = 0, পাচ্ছি আমি কত, p² - 10p + 9 = 0। মধ্য সহগ বিশ্লেষণ করব, 9 + 1 মানে 10 হচ্ছে, p + 9 = 0, p² - 9p - p + 9 = 0। দুটো থেকে p কমন আসবে, p - 9 -1 কমন আসবে, p - 9 = 0। ওকে, তাহলে দেখে নাও একবার, আমরা এইদিকে করছি, হ্যাঁ। তাহলে এখানে আসছে কত, দুটো থেকে p-9 কমন এসছে, p-9 × p-1 = 0। তাহলে p-9 একবার 0 হবে, p-1 একবার 0 হবে, p সমান কত, 9 হয়ে যাবে, p সমান 1 হয়ে যাবে, ব্যাস, অ্যান্সার আমাদের কমপ্লিট। p এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, দেখো p এর কোন মানের জন্য, p এর মান 9 হতে পারে অথবা 1 ও হতে পারে, তাহলে p এর মান 9 অথবা 1। ক্লিয়ার হয়েছে না হয়নি?
একদম ক্লিয়ার। চারের দাগের কোশ্চেনটা দেখে নাও। চারের দাগ কি বলছে, 1/√2+1 প্লাস 1/√3+√2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান বের করতে বলছে। তাহলে কোশ্চেনটা আগে তুলে নি, ওকে, তারপরে বলছি দেখো 1/√2+1 প্লাস 1/√3+√2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান বের করতে বলেছে, হ্যাঁ কি না? প্রথমত হচ্ছে গিয়ে এইসব কোশ্চেন কি দ্বিঘাত করণীর কোশ্চেন, হ্যাঁ কি না? প্রথমে তোমাদের কাজ হচ্ছে করণীটাকে নিরসন করে দেওয়া। তাহলে 1 বাই, এক্ষুনি বললাম প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে, দেখো প্লাস আছে √2+1, আমি কি করবো √2 - 1 দিয়ে গুণ করে দিব। তাহলে 1 এর সঙ্গে ঠিক √2 - 1 উপর নিচ গুণ করে দিবে, এটাও সেম, প্লাস আছে মাইনাস দিয়ে করবো, দেখো ইয়েস অর নো, উপরেও সেম দিয়ে গুণ করব। একই রকম ভাবে এখানে √4 প্লাস √3 ইন্টু √4 মাইনাস √3 মাইনাস দিয়ে করব, উপরেও √4 মাইনাস √3, ইয়েস অর নো। আচ্ছা উপরে কত আছে √2 - 1, নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কত আছে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইদিকে দেখো √3 মাইনাস √2 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। √4 মাইনাস, একটু কুইক করছি, ওকে, √4 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, ঠিক। তাহলে √2 - 1, দেখো এইটা কত হয়ে যাবে 2 - 1 হয়ে যাবে, এইটা দেখো একটা আমি বুঝিয়ে দিচ্ছি, দিলে আমি ইজিলি হয়ে যাবে। দেখো √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, হ্যাঁ কি না? √2 এর হোল স্কোয়ার মানে কি 2, বারবার বলছি রুট ওভারের হোল স্কোয়ার দেওয়া মানে রুট ওভারের ভেতরে যেটা থাকবে ওটাই হবে তোমার তার ভ্যালুটা। -1 মানে 1 হয়ে যাবে, তাহলে নিচে 1 হয়ে যাওয়া মানে কি সেই √2 - 1ই থাকবে। একই রকম ভাবে দেখো সেম ভাবে এটাও কিন্তু তোমাদের নিচে 1 হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে এটাও √3 মাইনাস √2 পড়ে থাকবে, এখানে √4 মাইনাস √3 পড়ে থাকবে। ক্যান্সেল আউট করে দাও এখানে, আচ্ছা √2 কাটবে, আহ √3ও কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত এখানে -1 প্লাস √4, প্লাস √4 মানে কি +2 হবে, √4 মানে কি 2, 2 থেকে একবার দিলে অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 1। কত অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে কিন্তু 1। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাব। যদি না বুঝতে পারো একবার ব্যাক করেও দেখে নিতে পারো, ওকে, ভিডিওটাকে পজ করবে, একবার ব্যাক করে নাও, দেখে নাও। আরেকটা কথা বলছি তোমাদের আমি, যারা আহ, যাদের কোশ্চেনগুলো খুব ভালো করে হয়ে গেছে বা খুব স্লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তোমরা নিচে দেখবে 1 পয়েন্ট মানে স্পিডটাকে বাড়িয়ে নাও, তাতে কিন্তু তোমাদের ইজি হবে, ওকে না? স্পিড বাড়িয়ে 1.5 1.25 করে দেখে নাও, কিন্তু স্কিপ করে যাও না, তাহলে অনেক জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফটা পেয়ে যাবে, অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও, ওকে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5। একটি বৃত্তের দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব বলে দিয়েছে, এবারে ভ্যালুগুলো বলে দিয়েছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো প্রথমে বলছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি, আচ্ছা পরস্পর কিন্তু লম্ব বলেছে, আমি এরকম নিলাম, ওকে, একটাকে নিলাম এবি, এবি আর একটা এসি নিলাম, এটা এবি এটা এসি, পরস্পর যদি লম্ব হয় বাবু বলো সি এবং বি যে যোগ করব নিশ্চয়ই সেটা কেন্দ্র দিয়ে যাবে, কারণ আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণই কেবলমাত্র সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণই আমাদের কি হয় সমকোণ হয়। তাহলে দেখো এই দুটো যদি বাহু থাকে নিশ্চয়ই অর্ধবৃত্তের যে এটা নিশ্চয়ই তার ব্যাস হবে, তাহলে নিশ্চয়ই এটা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রটাকে আমি ও ধরলাম, হ্যাঁ কি না? তাহলে বলো এটা যদি 90 ডিগ্রি হয়, সিবিটা কি হয়ে যাবে তার ব্যাস হয়ে যাবে না, সিবিটা কি হয়ে যাবে বাবু ব্যাস হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে এইটা আমি 3, এটা হচ্ছে 4, এবি দেখো 4 সেন্টিমিটার, এসিটাকে আমাকে 3 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে না? তাহলে সিবি সমান কি হবে, সিবিটা অতিভুজ, তাহলে সিবি সমান √ওভার সি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, সি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হয়ে যাবে, ইয়েস অর নো? সি এ মানে কত এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, √9 প্লাস 16 √25 মানে 5 সেন্টিমিটার হচ্ছে সিবি, সিবিটা পুরোটা আমার কত হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে আমার চেয়েছে কি ব্যাসার্ধ, এটা কি বেরোলো আমাদের সিবিটা 5 সেন্টিমিটার ব্যাস বেরোলো, তাহলে ব্যাসার্ধ করতে হলে কি করতে হবে আমাকে, তাহলে ব্যাসার্ধ যদি আমি বের করি সমান 5/2 সেন্টিমিটার হয়ে যাবে, 2.5 সেন্টিমিটার হয়ে যাবে, জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, ঠিক না? জাস্ট কনসেপ্টটা বোঝো, নিজেরা লিখে নিবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 6। এবিসি এর পরিকেন্দ্র ও, বিএসি 85 ডিগ্রি, বিসিএ 55 ডিগ্রি হলে ও এসি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম হচ্ছে আমাকে একটা এবিসি এর পরিকেন্দ্র, অর্থাৎ পরিকেন্দ্র মানে কি বাবু, পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। তাহলে একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের একটা পরিকেন্দ্র মানে পরিবৃত্ত তৈরি করব, ওকে, পরিকেন্দ্র আমাকে বলে দিয়েছে ও বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা নাম দিয়ে দিই এ বি সি, বলছে দেখো বিএসি 85 ডিগ্রি, বিএসি এটা আমাকে বলে দিয়েছে 85 ডিগ্রি, বিসিএ 55 ডিগ্রি, বিসিএ এইটা বলে দিয়েছে 55 ডিগ্রি, তাহলে এই কোণটাকে বের করে নিই, কোণ
এবিসি কত হবে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180°, তাহলে নিশ্চয়ই 180 থেকে এই দুটো যোগফল মাইনাস করব, হ্যাঁ কি না? 85 প্লাস 55°, তাহলে 180 থেকে 8 5 13 140 বাদ দিব, মানে হচ্ছে 40° পাচ্ছি। চেয়েছে কি ও এ সি এর মান। ও, এটা ও তো, ও এ সি মানে এই কোণটা চেয়েছে, এই দেখো এই কোণটা ও এ সি, এইটা আমাকে কিন্তু কত হবে চেয়েছে, ঠিক না? তাহলে দেখো একদম ইজি হয়ে গেছে আমার। এইটা কত হলো আমাদের? 40°, ঠিক না ভুল? এ বি সি আমার কত বেরোলো? 40°। বাবু বলো তো এখানে এ ও সি কত হবে? নিশ্চয়ই 2 ইন্টু কোণ এ বি সি হয়ে যাবে না? কেন? কারণ এটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটা নিশ্চয়ই হয়ে যাবে আমাদের 80°। কোনটা? এই যে কোণটা, এই কোণটা 80° হয়ে যাবে। এটা যদি 80 হয়, এ ও সি, এই ত্রিভুজ এ ও সি এর এই দুটো কোণ সমান না? কেন বলো তো? কারণ এ ও এও এবং ওসি এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, ওটা সমদ্বিবাহু ত্রিভুজ, তখন কিন্তু তার বিপরীত কোণগুলো তো সমান হবে। তাহলে এর যে বিপরীত কোণ এটা, আর এই বাহুর যে বিপরীত কোণ এই সি কোণটা হয়ে যাবে, মানে এই কোণটা, বুঝতে পারছো তো? এই কোণটা হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের ও এ সি সমান হয়ে যাবে কত? 100° মাইনাস 80° বাই 2 হয়ে যাবে না? সরি, 180 মাইনাস 80/2 হয়ে যাবে, মানে 100/2, অর্থাৎ 50° হবে। ক্লিয়ার হয়েছে? দেখো যদি 50° হয় তাহলে এটাও কত হয়ে যাবে আমাদের? 50, এটাও 50, এটা কত হলো? 100, সরি 80, তাহলে টোটাল হয়ে গেল 180°। কেন সমান হলো বুঝতে পেরেছো তো? কেন হচ্ছে? কারণ ওটা এ ও যে ভ্যালু, ও সি ও সেম ভ্যালু, সরি সেম দৈর্ঘ্য। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজ, তখন কিন্তু দুটো কোণও সমান হয়। কি কোণ সমান হয়? যে বাহু সমান তার বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। ক্লিয়ার হয়েছে? সেটা আমি করলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের ও এ সি, যেটা হচ্ছে 50°। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত দিয়ে দিয়েছে, প্রথম এবং তৃতীয় কোণের মান নির্ণয় করতে বলেছে। ঠিক কথা তো? ঠিক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, এই দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, বাবু নাম দিয়ে দাও এ বি সি ডি। ওকে, তিনটি কোণের অনুপাত, পরপর তিনটি কোণ, ভালো করে লক্ষ্য করো, পরপর তিনটি কোণের অনুপাত বলেছে এটা। তাহলে আমি এই কোণ, এই কোণ, এই কোণ ধরলাম, ঠিক আছে? তাহলে 1:2:3 পরপর তিনটি কোণের অনুপাত যদি হয়, তাহলে বলো আমাকে, আমি যদি ধরে নিই, ঠিক আছে, পরপর তিনটি কোণের মান x°, মানে 1x°, 2x° এবং 3x°, তাহলে কি পরপর তিনটি কোণে, এটাকে 1x° ধরলাম, 2x°, 3x°, কারণ অনুপাত থেকে আমি যদি ধরি এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত ওদের। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে বাবু বলো এখানে, এই যে কোণটা, এই যে কোণটা আর এই কোণটার যোগফল কি হবে? মানে x° আর 3x°, এদের যোগফল কত হবে? নিশ্চয়ই 180° হবে। বলবে স্যার কেন হলো? তোমরা পড়েছো, কি পড়েছো? যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি এক সরল কোণ হয় বা 180° হয়। তাহলে দেখো এইটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এর বিপরীত কোণ কোনটা? এটা। এই দুটো কোণের যোগফল হবে 180°, আর এর বিপরীত কোণ এটা, এই দুটো কোণের যোগফল 180° হবে। কিন্তু আমার দরকার নেই, এখানে আমি বের করে নিব 4x° সমান 180°, ইয়েস অর নো? তাহলে x° সমান কত হয়ে যাবে? নিশ্চয়ই 45°। কেটে দাও এখানে, 4 45 180। তাহলে x এর ভ্যালু 45° বলছে। দেখো প্রথম এবং তৃতীয় কোণ, তাহলে এটা হচ্ছে প্রথম কোণ, এই কোণটা হচ্ছে প্রথম কোণ, তাহলে এটা কত বেরিয়ে গেল আমাদের? 45°। কেন? কারণ ওটা তো x এর ভ্যালু বেরিয়ে গেল। এটা হচ্ছে তৃতীয়, 1 2 3, 3 ইন্টু 45° বেরিয়ে যাবে না? 4 3 12, 5 3 15, 5 4 3 12, 13 135° হয়ে যাবে। তাহলে একটা 45° আর একটা 135°। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 8 দেখো, 2x সমান 3 sin থিটা, 5y সমান 3 cos থিটা, সম্পর্ক থেকে থিটা অপনয়ন করে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। একবার আমি কোশ্চেনটা জাস্ট লিখে নিই। ভি ট্রিপল ওটা 8-এর দাগের কোশ্চেন, ঠিক তো? 8-এর দাগের কোশ্চেন দেখে নাও। 8-এর দাগে কি বলেছে? 8-এর দাগের বলেছে 2x সমান 3 sin থিটা বলেছে এবং 5y সমান 3 cos থিটা বলেছে। ঠিক না ভুল? এটাই বলেছে। থিটা অপনয়ন করব। এই অঙ্কগুলো কিন্তু একটু মনে রাখবে, কিন্তু ইজি একই টাইপের অঙ্কই আসবে। দুদিকে বর্গ করে দাও। আমি দেখতে পাচ্ছি যে দিলে আমার কি হয়ে যাচ্ছে? এইদিকে বর্গ করে দাও, 5y² সমান 3 cos থিটা এর হোল স্কয়ার, দুদিকে জাস্ট বর্গ করে দাও। এটা আসছে কত? 4x², এটা আসছে 9 sin² থিটা, এটাও সেই রকম আসছে 25y² সমান 9 cos² থিটা। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর রেখে দাও। দিয়ে কি করবে? 1
+2 করে দাও। 1+2 মানে বুঝতে পারছো তো, বাম দিক যোগ করব আর ডান দিক যোগ করব, তাহলে 4x² + 25y² আর 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos, সরি, প্লাস 9 cos স্কোয়ার থিটা, 9 cos স্কোয়ার থিটা। ওকে, তাহলে 4x² প্লাস 25y² সমান 9 ইন্টু করে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত? বলবে স্যার একদম ইজি জিনিস, সমান তো 1 হয়, তাহলে 9 ইন্টু 1 মানে কি 9 তো হবে, 9 ইন্টু 1 মানে 9 তো হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক, যেখানে কিন্তু আমার থিটা কি হয়ে যাচ্ছে, অপনয়ন। অপনয়ন মানে থিটা কিন্তু নেই। ওকে না, উপনয়ন নয়, অপনয়ন। হ্যাঁ, উপনয়ন মানে কি জানো তো, উপনয়ন নয়, কি দিয়েছে, অপনয়ন করে পাই। ওকে, থিটাও নেই এখানে, এক্স ও ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, তাহলে 4x² প্লাস 25y² সমান 9 হবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 9, এটা 9 কোশ্চেন, এখান থেকেই শুরু কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, 9। আচ্ছা, কি বলেছে দেখো, 0 থিটা 90 ডিগ্রির মধ্যে, থিটাটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে কিন্তু 90 এর সমান হতে পারে, 0 এর সমান হবে না বলেছে এটা। তাহলে এই ভ্যালুটার সর্বনিম্ন মান কত হবে, ঠিক না? এইটা সর্বনিম্ন মান কত হবে জানতে চেয়েছে। দেখো, প্রথমত হচ্ছে এই কোশ্চেন গুলো অনেকভাবে আসতে পারে, ঠিক আছে না, এই কোশ্চেন গুলো অনেকভাবে আসতে পারে, কিন্তু তোমরা জানা পাবে এইগুলো, কয়েকটা যদি সলভ করে দাও না হয়ে যাবে। এইটাকে আমি কিভাবে লিখতে পারি বলো, এই যে মানটাকে, এটাকে আমি লিখতে পারি এইরকম না, 2 কোশেক 2 2 কোশেক থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 3 সাইন থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি। এ শূন্য, এইটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, বলে স্যার ঠিকই তো আছে, এরপরে কি করবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। আচ্ছা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র দেখো এখানে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। বলবে স্যার কোনটা নিব আমি, এখানে এখানে অ্যান্সার কোনটা নিব, আমি তোমাকে বলবো এই কোশ্চেন গুলো যদি আসে না, তোমরা মনে রেখে দাও, এইটা নিবে, সেকেন্ডটা নিবে। কেন, তার কারণ আমি বলছি, একটু পরে বলছি, আগে মনে রাখো। তাহলে 2 কোশেক থিটা প্লাস 3 সাইন থিটা এর হোল স্কোয়ার, আমি মাইনাস বললাম, আমি নিজে প্লাস নিচ্ছি দেখো। ওকে, মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2 কোশেক থিটা ইন্টু 3 সাইন থিটা, ঠিক না ভুল? তাহলে দেখো এটা যেমন আছে থাক, 2 কোশেক থিটা মাইনাস 3 সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস, সংখ্যাগুলো গুণ করে দিই, 2 2 4 3 12, 12 ইন্টু কোশেক থিটা ইন্টু সাইন থিটা। এবারে বলবে স্যার এখানে কোশেক এবং সাইনের, দেখো কোশেক আছে তো, এই কোশেকটাকে আমি লিখতে পারি না 1/sin থিটা, ইয়েস অর নো? দেখো সাইন থিটা কেটে যাবে, তাহলে সেকেন্ড লাইনে, এরপরে লাইনে লিখতে পারি 2 কোশেক থিটা মাইনাস 3 সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস 12, ইয়েস অর নো? এবার বলবে স্যার এটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি সর্বনিম্ন মানটা কিভাবে পাবো? এখানে হচ্ছে সর্বনিম্ন মান পাওয়ার নিয়ম, সেটা কি বলো এখানে, এই যে ভ্যালুটা আছে না, দেখো ভালো করে দেখো, এর সর্বনিম্ন ভ্যালু কত হবে? যে কোনো বর্গের সর্বনিম্ন ভ্যালু সবসময় 0 হবে। কেন বলো তো, নেগেটিভ হতে পারে না। কেন, কারণ কোনো জিনিসের ভ্যালু, মানে কোনো বর্গের ভ্যালু নেগেটিভ হতে পারে না। কেন, ভেতরে তুমি নেগেটিভ দিলে, বর্গ নিলে কিন্তু ওটা পজিটিভেই নিয়ে আসবে। তাহলে এই পুরো যে ভ্যালুর, এর সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান কত হবে, 0 হবে। এর সর্বনিম্ন মান 0 হবে, স্বাভাবিক, এর নিচে যেতে পারবে না, এটাই লাস্ট সর্বনিম্ন। তার জন্য 12 কি চেঞ্জ করতে পারবো, 12 তো 12ই থাকবে। তাহলে এই যে পুরোটার সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান নিশ্চয়ই 12 হয়ে যাবে, ইয়েস অর নো? কেন, কারণ এটার ভ্যালু তো 0, 0 প্লাস 12, 12কে তো আর নিচে নামাতে পারবে না, বাড়াতে পারবে না, ওটা তো 12 ফিক্সড, একটা তো কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে না? তাহলে 12 নিশ্চয়ই এর সর্বনিম্ন মান হয়ে যাবে, কারণ এর সর্বনিম্ন মান 0, 12 12ই আছে, তাহলে নিশ্চয়ই সর্বনিম্ন মান 12ই হবে। ক্লিয়ার না হলে বলবে। ওকে, কনসেপ্ট গুলো বুঝে নাও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পুরো চেষ্টা করি তোমাদের প্রত্যেকে, মানে ভালো খারাপ সমস্ত মিডিয়াম সমস্ত স্টুডেন্টস এর জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করি, তো যাতে সবাই সবাই বুঝতে পারে, ঠিক আছে না? তো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, তোমাদের মধ্যে অঙ্কের যে পড়ানোর যে টেকনিকটাকে কিভাবে তোমাদের পড়বে, সেটাকে যাতে তোমরা সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টস এর কাছে। তো এর জন্যই কিন্তু আমি তোমাদের একদম ডিটেল দেখবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাই। অনেকে যারা আছো হয়তো অঙ্কে খুব খুব ভালো পারো,
তাদের কাছে হয়তো মনে হচ্ছে বোরিং লাগবে, কিন্তু আমি সবার জন্য করছি, তোমাদের বারবার বলছি ওর জন্য যে তোমরা স্পিড করে দেখে নাও, ঠিক না? একটু স্পিড করে দেখে নাও, ইজি হবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে? 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। আচ্ছা, কত দাগ হবে একটু দেখে নিই আমি। 10, 10-এর দাগ। তাহলে শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে? একটু ছোট লিখলে হয়তো ধরে যেত। 12 সেন্টিমিটার উচ্চতা, মানে h 12 সেন্টিমিটার, আয়তন কত বলে দিয়েছে? 100 পাই না? কত, হ্যাঁ, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, 100 পাই সেন্টিমিটার কিউ লিখে দিলাম। এবারে আমি ধরে নিব যে ধরি ব্যাসার্ধ, মানে শঙ্কুটির যে ব্যাসার্ধ না 8 সেন্টিমিটার ধরে নাও। তাহলে বলো এখানে আমি শর্তানুসারে লিখতে পারি কি বাবু? শর্তানুসারে শঙ্কু বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত? 12 সমান 100 পাই, ইয়েস অর নো? এবারে দেখো আর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 100 পাই, 3 দিয়ে ভাগ আছে ওইদিকে গুণ হয়ে যাবে, পাই গুণ আছে ভাগ হয়ে যাবে, 12 গুণ আছে ভাগ হয়ে যাবে, পাই কেটে দাও, 3 4 12, 4 25 100। তাহলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে আর স্কোয়ার সমান কত পেলাম? 25। অতএব আর সমান নিশ্চয়ই 5 পাবো। এবারে 5 কেন মাইনাস নিব না, কারণ এটা তো একটা দৈর্ঘ্যের একক। চেয়েছে কি আমাকে? চেয়েছে যে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে তির্যক উচ্চতাকে আমি কি ধরি? এল ধরি। আমরা কি জানি? এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এল সমান কি হবে? √আর স্কোয়ার, মানে 5-এর হোল স্কোয়ার প্লাস এইচ মানে কত? 12, 12 হোল স্কোয়ার হয়ে যাবে, 5 5 25 প্লাস 144, √25 144 মানে 169, মানে 13 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা, তির্যক উচ্চতা। কারণ এল কি জানি আমরা? তির্যক উচ্চতা। অতএব তির্যক উচ্চতা, দৈর্ঘ্য কত হবে? 13 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি ডিটেল বোঝাতে পারলাম। আমি যেরকম বলেছিলাম যে ডিটেল বোঝাবো, সবকিছু ডিটেল বুঝিয়ে দিলাম। আর কটা কোশ্চেন আছে? আরো দুটো কোশ্চেন রয়েছে, দেখে নাও। লাস্ট, শেষের দিকে চলে এসেছি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s³/v² এর মান কত হবে? আচ্ছা, এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তবুও আমি একবার বলে দিচ্ছি কিভাবে করবে, কিন্তু হোমওয়ার্ক বাড়িতে করবে। দেখো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস বলে দিয়েছে, আমি নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? নিরেট গোলকের 4 পাই r² হলো এস এর ভ্যালু। আয়তন কি হয়? ভি, ভি এর ভ্যালু কত হবে? 4/3 পাই আর কি, অর্ধগোলক বলেনি, জাস্ট গোলক বলেছে। তাহলে 4 পাই r², 4/3 পাই আর কি, এখানে বসিয়ে দাও, যেটা অ্যান্সার হবে সেটাই হবে অ্যান্সার। s³ মানে এর হোল কিউব করে দিবে, s³ হয়ে গেল, আর এখানে v² এর হোল স্কোয়ার করে দিবে, কাটাকাটি করে যেটা হবে ওটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। এটা বাড়িতে হোমওয়ার্ক করবে, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সবাইকে বলছি, সবাইকে বলছি কমেন্ট করে জানাও। ওকে, সবাইকে বলবো বাড়িতে করো, কমেন্ট করে। সহজ লাগতে পারে, কিন্তু যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই বলছি প্র্যাকটিস, বারবার বারবার প্র্যাকটিস করো। পরীক্ষা হলে কিন্তু এগুলো যেন না ভাবতেই চলে আসে, যে মানে হচ্ছে কোনো ভাববার প্রয়োজন যে পারবো কি পারবো না, করবো কি করবো না, এরকম যেন না হয়। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন কিন্তু। 11 12 14 এটা দিয়ে দিয়েছে, রাশিগুলির ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো রয়েছে, মানে ছোট থেকে বড় সাজানো রয়েছে, মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো। এবারে কেন বাবু এই কথাটা লেখা আছে জানো তো? কারণ মধ্যমা সবসময় ছোট থেকে বড় সাজিয়েই করতে হয়। যেহেতু এক্স এর ভ্যালু আমি জানি না কোনটা বড় কোনটা ছোট হবে, এখান থেকে এটা তো বুঝতে পারছি না, কিন্তু বলে দিয়েছে যে না, এটা তোমার ছোট থেকে বড় হিসেবেই সাজানো রয়েছে। তাহলে বলো এখানে, এইখানেই করে দিচ্ছি আমি। আর দেখো, এখানে হচ্ছে তাহলে 1 2 3 4 5 6 7 8 9, একদম ইজি হয়ে গেছে। কিন্তু 9 মানে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে নিশ্চয়ই ওর মধ্যে কোনো না কোনো মধ্যমা রয়েছে, যুগ্ম হলে কিন্তু মধ্যমা ওর মধ্যে থাকবে না। তার মানে দেখো 9টা আছে তো, তাহলে এইদিকে 4টা বাদ দিয়ে দাও, এইদিকে 4টা বাদ দিয়ে দাও, দেখো 4টা বাদ দিয়ে দিয়েছি আমি। মাঝখানে পড়ে আছে x+4, তাহলে x+4 কার সঙ্গে সমান বলেছে? মধ্যমা 24-এর সঙ্গে সমান বলেছে, তাহলে x সমান কত হবে? 24 - 4 মানে 20 হবে। দেখো কত ইজি কোশ্চেন দিয়েছে। x এর মান তাহলে কত হচ্ছে? অ্যান্সার হবে 20। কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো কেমন লাগলো তোমাদের অঙ্কগুলো? বলো কেমন লাগলো, বলো। ঠিক আছে না? বলো মানে কমেন্টে বলো। ঠিক আছে? আমি তো তোমাদের লাইভে যখন আসবো অবশ্যই সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবে। তো লাইভ কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটি। ঠিক আছে? তো লাইক করে দিবে। নতুন যদি হও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর এই
প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তার লং কোশ্চেন যদি পড়তে চাও, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে জয়েন হয়ে যেতে পারো। খুব খুব অল্প টাকা 99 রুপিসের একটা আমার কোর্স রয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টের আমি সেগুলো করাচ্ছি, লাইভ ক্লাস করাচ্ছি। অনেক স্টুডেন্ট এনরোলমেন্ট করে নিয়েছে, তোমরা যদি পারো তো অবশ্যই করে নাও। মাত্র 99 রুপিস রয়েছে। তো আর কি বলবো, হ্যাঁ, যদি অসুবিধে থাকে তাহলে নিচের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে জেনেও নিতে পারো কিভাবে তোমরা জয়েন হবে আমার কোর্সের মধ্যে। তো ঠিক আছে। এই পর্যন্ত। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খুব, খুব মজা নিয়ে অঙ্কটাকে করতে থাকো। অঙ্ককে ভয় নয়, জয় করতে হবে। ঠিক আছে? এই বলে আজকে কিন্তু আমরা ভিডিওটা কমপ্লিট করছি। তো মন দিয়ে ফাটাফাটি করে পড়াশোনা করো। ফাটিয়ে দাও একদম। অঙ্কে তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসো পরীক্ষা হলে, এইটুকু আমি আশা রাখছি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।